দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা। কোটা আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, মন্তব্য আইনমন্ত্রীর। মুষলধারার বৃষ্টিতে পানির নিচে বেশিরভাগ সড়ক, রাজধানী জুড়ে জলাবদ্ধতা, যান চলাচল ব্যাহত। বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্ভোগে বানভাসীরা। বৃষ্টি, বন্যা আর আন্দোলনের অজুহাত কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে সবজি, মাছ, মাংস, ডিমের দাম। এবং যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ বিএনপি নেতাকর্মীরা, সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমাবেশে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীতে এমন সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রেস ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এমআর আসাদের প্রতিবেদন। আন্দোলনের দ্বাদশ দিনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। মিছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে হয়ে টিএসসি প্রদক্ষিণ করে শাহবাগে এসে সমাবেশে যোগ দেয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা। 2024 কোটা সংস্কার আন্দোলনে কেউ শহীদ হয়, তাহলে তার প্রভাব রাষ্ট্রের উপর খুবই গভীর হয়ে পড়বে। পুলিশের মাধ্যমে সরকার দল ভারী করা, আমার মনে হয় এইটাই ম্যাচ আন্দোলনগুলো করে থাকে। এখানে আসলে সরকারের একটা যে দালালি বাহিনী, যেটাকে আমরা সবাই পুলিশ বাহিনী হিসেবে চিনে থাকি, এদের একটা হস্তক্ষেপ আমাদের উপর থাকে। সরকার পক্ষ কোনো ধরনের ঝামেলা চায় না, আর তারা সরকারের একটা অংশ। মেধাবীদের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের কোটার পক্ষে অবস্থান নেয়ার সমালোচনাও ছিল সমন্বয়কদের বক্তব্যে। স্টুডেন্টরা কিছু ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলেই তাদেরকে বাধা দিতে হবে, লাঠিচার্জ করতে হবে। এই যে তাদের মাথায় একটা ঢুকে গেছে, আমার মনে হয় ওইটাই ওনাদের মাথার মধ্যে এখনো বসে আছেন। ছাত্রলীগের নেতা পর্যায়ের যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা চাকরি করবেন না বা তারা চাকরি করছেন না, তাদের চাকরির বয়সও শেষ। আমাদের কাছে এটা বোধগম্য নয় যে একটা ছাত্র সংগঠন হয়ে কিভাবে ছাত্রদের স্বার্থের বিপক্ষে দাঁড়াতে পারে। কোটা আন্দোলন কিন্তু কোনো দলের বা মতের আন্দোলন নয়, এটা শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন। শনিবার সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। 6টায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের রাস্তায় না থেকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার পরামর্শ আগামী 7 আগস্ট সুপ্রিম কোর্টে বক্তব্য উপস্থাপনের। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। জিয়া এরশাদ শাসন আমলে রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়ে আইনের শাসন বিনষ্ট করা হয়েছিল উল্লেখ করে কোটা আন্দোলনকে তারই ফল বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে, আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 আগস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। রাজাকার আলবদর, জিয়াউর রহমান, তাদেরকে সরকার এর মধ্যে মন্ত্রী মিনিস্টার বানাইছিল, বানায় না? স্বাধীনতার আদর্শ নষ্ট করেছিল। ভারী বৃষ্টিতে নাজেহাল রাজধানীবাসী। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ সড়ক এখনো পানির নিচে। মুগদা, পুরান ঢাকা, মিরপুরের কিছু এলাকায় হাঁটু পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 130 মিলিমিটার। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। শুক্রবার মধ্যরাত থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি, ভোরে তা অঝোর ধারায় নামে। টানা 3-4 ঘন্টার বৃষ্টিতে রাজধানী জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এতে রাজধানীর খিলগাঁও, মুগদা, মহাখালী, মিরপুর সহ বিভিন্ন স্থানে দেখা দেয় চরম দুর্ভোগ। ফুটপাত সহ রাজপথের বেশিরভাগ অংশ তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল।
ডুবে যাওয়া রাস্তায় চলাচল করতে গিয়ে বিকল হয়ে পড়ে যানবাহন, বন্ধ থাকে দোকানপাট। ছুটির দিনে প্রয়োজনে বের হওয়া মানুষেরা পড়েন সীমাহীন দুর্ভোগে। আমরা যাইতে পারতাছি না, দোকানদারি করতে পারতাছি না, ব্যবসা করতে পারতাছি না, চলাচল করতে সবাই একটা ভোগান্তির ভিতর আছি আর কি। নিম্নে 3 ঘন্টা পানি থাকবো, এই পানিটা বৃষ্টির পরও এর আগে নামবো না পানি। অবশ্যই ড্রেন আছে কিন্তু পানি তো যাচ্ছে, স্টক হয়ে গেছে সব। মোটর পানি থাকলে গাড়ি বন্ধ হয়ে যায়। এয়ার ক্লিয়ারেন্সে তলাই গেছে তখন আর ইঞ্জিন স্টার্টিং থাকে না, বন্ধ হয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলছে বর্ষাকাল, মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি ডুবে যায় পানিতে, আর সেখান থেকে শুরু হয় জলাবদ্ধতা, আর তা থেকেই নানা রকম জনদুর্ভোগ। এই জনদুর্ভোগ থেকে দ্রুতই পরিত্রাণ পেতে চায় রাজধানীবাসী। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এতে বেড়ে গেছে দুর্গত মানুষদের ভোগান্তি। এদিকে সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। তিস্তা নদীর পানি বাড়তে থাকায় লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ভারী বর্ষণে পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও ঘরবাড়ি। বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, মনে করেন চই নাই, আর কুন্ডা নাই। বন্যায় ঠিক আছে, আমরা বিপদে আছি, গরু বাছুর নিয়ে আনগা খাওয়া দাওয়া নিয়ে মানে একবার হুমুত করে আলো আসে দেখেন আমরা খুব করুণ অবস্থা আছি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। সিরাজগঞ্জ সদর ও কাজীপুরে এখনও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা বৃষ্টিপাতের কারণে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি ধীর গতিতে কমছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। ব্যারেজে সবকটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। 1 মাস আগেও যে পেঁয়াজ ছিল 60 থেকে 70 টাকা কেজি, সেই পেঁয়াজই এখন বিক্রি হচ্ছে 120-130 টাকায়। একই অবস্থা ডিমের বাজারেও। আর পর্যাপ্ত যোগান থাকার পরও বেড়েছে সব ধরনের সবজির দাম। মাছ মাংসের দাম যথারীতি আকাশ ছোঁয়া। আর এসব কিছুর জন্য বৃষ্টি, বন্যা ও আন্দোলনকে দুষছেন বিক্রেতারা। বাজার পরিস্থিতি জানাচ্ছেন মনিরুল ইসলাম। মুষলধারে বৃষ্টি, তার উপর চলমান কোঠা সংস্কারের আন্দোলন, এমন অজুহাতে চড়া রাজধানীর কাঁচা বাজার। আর এতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। মূল্যস্ফীতির বাজারে মাছ মাংসে হাত দেওয়ার জো নেই, তাই নিম্নবিত্তদের ঝোঁক ডিমের দিকেই। চিংড়ি মাছ না কিনতে পারার আক্ষেপও ছিল তাদের মুখে। চিংড়ি মাছ খাইতে চাইছিলাম, চিংড়ি মাছের সামনেই যেতে পারি না। মাছ আমরা কিনা খাওয়ার সমর্থন নাই। ইচা মাছ হেই 1600 টাকা কেজি। এটা এখন পরিস্থিতির উপর শিকার সবকিছু। ব্যবসায়ীরা সরবরাহের ঘাটতির কথা বললেও বাজারে পণ্যের অভাব নেই। পর্যাপ্ত যোগানের পরও প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে, অথচ গত সপ্তাহেও তা মিলত 60 থেকে 70 টাকায়। এছাড়া প্রতি কেজি বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমদামি কম, দাম একটু বেশি, আবার মূল্য বর্ষা, এইসবের দাম একটু বেশি। সপ্তাহ ব্যবধানে মুরগির দামও বেড়েছে কেজিতে 40 থেকে 60 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। বৃষ্টির জন্য মাছ বেচা কিনা কম হইতে আছে। সব মাছের দামই কেজিতে 50-100 টাকা বেশি। চিংড়ি মাছ, এভরিথিং, কোরাল মাছ, বোয়াল মাছ, আইর মাছ, খালি একমাত্র চাষের মাছ তেলাপিয়া, রুই কাতলা চাষের দাম কম। 1 মাস আগে 60 থেকে 70 টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ কিনতে এখন গুনতে হচ্ছে 120 থেকে 130 টাকা। 110, 120 দাম বাড়ায় বেচা লাগে। তবে এখনো নিয়ন্ত্রণের বাইরে ডিমের বাজার। মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকায়, আর হাঁসের হালি 70 টাকা। বিক্রেতারা বলছেন মাছ মাংসের দাম বাড়ায় ডিমের চাহিদা বেড়েছে। এই সময় মাছের দাম বেশি থাকে, তৈতরিকের দাম বেশি থাকে, সেই জন্য আপনি ডিমের উপর প্রভাবটা পড়ে আর কি। ডিমের দামটা একটু বেশি থাকে। যেমন আগের সপ্তাহে বেশি 1220, 1240, এবার কেউ আসতেছি 1080, 1100, 1120। বৃষ্টি বাদল আর আন্দোলন কমলে বাজার স্বাভাবিক হওয়ার কথা জানান ব্যবসায়ীরা। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।
জীবন উৎসর্গ করে হলেও খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা মহানগর বিএনপির নেতারা জানান, দল তাদের উপর যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছে তার শতভাগ পালন করবেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গেল 7 জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি ঘোষণা করে বিএনপি যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানবির আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমিটি গঠন করা হয়। নতুন কমিটি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে কি ভাবছেন এমন প্রশ্ন ছিল ঢাকা মহানগর বিএনপি নেতাদের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা মিথ্যা মামলায় দীর্ঘ 6 বছর ধরে কারান্তরীণ অবস্থায় রেখেছে। আমরা সেই আমাদের প্রিয় নেত্রী মুক্তির দাবি করছি। এই কমিটির প্রথম কাজই হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, আর তার জন্য যে কোনো ধরনের আন্দোলন, যেভাবে আন্দোলন করলে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে মহানগর ও থানা কমিটি গঠন করে বেগম জিয়ার মুক্তি সহ জনগণের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করা হবে বলেও জানান তারা। দল এবং দেশ ও জাতির স্বার্থকে গুরুত্ব দিয়ে আমরা একেবারে মাঠ পর্যায়ে যারা গত আন্দোলনের ভূমিকা রেখে ত্যাগী এবং সৎ নেতা কর্মীদেরকে অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ভূমিকা রাখব। যারা বিগত এবং চলমান আন্দোলনে মাঠে আছেন, মাঠে থাকবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের নেতৃত্বকেই আগামীতে বাছাই করে সঠিকভাবে তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ পূরণ করবে বলেও জানান তারা। দল আমাদের উপর যেই ইমানি দায়িত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা আমরা শতভাগ চেষ্টা করব সেটা পালন করার জন্য। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জলাবদ্ধতায় শুধু ঢাকা ডুবছে না, দুর্নীতি আর লুটপাট করে সরকার পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি আরও বলেন, সবকিছুতে দলীয়করণের ফলে মেধাবীরা দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছে না। কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও অংশ নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। ঢাকা শহর তো ডুবে যাবে, মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। মসজিদ কমিটিতে অন্তর্ভুক্তির জন্য প্রতিযোগিতা কারো কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল হাফিজ মজুমদার। নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে একথা বলেন তিনি। মসজিদের দান অনুদান প্রতি মাসে অডিট করে সাধারণ মুসল্লিদের মধ্যে তা নিয়মিত প্রকাশ করার তাগিদও দেন এই বীর মুক্তিযোদ্ধা। আরও জানাচ্ছেন রেজা খান। মিরপুরের উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে জুমার নামাজ আদায় করতে আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এতে সভাপতি সহ অন্যরা মসজিদ ও মাদ্রাসা কমিটি গঠন করা সহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন। মিরপুরের সংসদ সদস্য যেখানে আজকে 3-4টি আসন হয়েছে। এ সময় মসজিদ কমিটিতে আসার জন্য দ্বন্দ্ব এবং এ নিয়ে প্রতিযোগিতা করার মানসিকতা পরিহার করার কথা বলেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। মসজিদ নিয়ে বিতর্কে জড়ানো উচিত না এবং মসজিদ কমিটি নিয়ে কেন হানাহানি মারামারি হবে? আল্লাহর ঘর, আমাদের মুসল্লি যারা আছেন সবার ঘর, সবাই আমরা এটা খেদমত করব এবং এই মসজিদ কমিটি নিয়ে কেন এত মারামারি হবে, কেন দ্বন্দ্ব হবে, সেটাই আমার প্রশ্ন। আর মসজিদ কমিটির আসার জন্য কেন এত প্রতিযোগিতা হবে? মসজিদের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অডিট করার পরামর্শ দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আল্লাহর ঘরের যারা দান করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, প্রতি মাসে, প্রতি 6 মাসে, প্রতি বছর তার অডিট রিপোর্ট প্রকাশ করে মুসল্লিদের কাছে দিতে হবে। মসজিদ মাদ্রাসার
হিসাব স্বচ্ছ থাকতে হবে আমি মনে করি। এটার জন্য একজন হিসাব রক্ষকেরও প্রয়োজন রয়েছে, এখানে কিন্তু সেটি নেই। আলেম মাশায়েখদেরকে কোরআনের আলোকে বয়ান করার তাগিদও দেন ধর্মপ্রাণ এই সংসদ সদস্য। খতিবকে যদি আপনি কর্মচারী ভাবেন তাহলে আপনার নামাজও সহি হবে না, কারণ ইমাম মানি নেতা আমাদের আলেম ওলামা মাশায়েখরা দুঃখের সাথে বলতে হয় ওনারা কোরআনের আলোকে ওয়াজ করেন না, ওনারা করেন সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে। পরে মসজিদ ও মাদ্রাসার কমিটি গঠনে রাজনীতিবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। এ সময় বক্তব্য দেন স্থানীয়রা। উনি এটাকে মাল্টি স্টোরি বিল্ডিং এবং মাদ্রাসাটাকেও বহুতল বিশিষ্ট ভবন করে যান। এই মসজিদ নিয়ে দীর্ঘ 40 বছর এই দ্বন্দ্ব চলতেছে। উপরে দাঁড় করানো সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের জন্য প্রি ফাইন্যান্স স্কিম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংকের মতবিনিময় সভা। বিকেলে অনুষ্ঠানে উদ্যোক্তাদের ঋণের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ কবির আহমদ। অনুষ্ঠানে 10 জন উদ্যোক্তার 67 লাখ টাকা ঋণের চেক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, এনআরবিসি ব্যাংকের এসইভিপি তনুশ্রী মিত্র উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর, নেপালে ভারী বৃষ্টিতে ভূমি ধসে নদীতে ভেসে গেছে 2টি বাস। এ ঘটনায় কমপক্ষে 65 জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় লোকজন। তবে অবিরাম বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। রয়টার্স জানায়, সকালে রাজধানী কাঠমান্ডুর 120 কিলোমিটার পশ্চিমে চিমালতারের কাছে নারায়ণঘাট মুগলিং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জন্য শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এছাড়া দেশটির অন্য স্থানে ভূমি ধসে অন্তত 10 জন নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে পাওয়া গেছে 60টিরও বেশি মরদেহ। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়ালো 38,300-তে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 88,000-এর বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের হিসেবে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খেলার খবর, ক্রিকেট। 1 বছর পর বাংলাদেশ নারী দলে ফিরে দারুণ খুশি পেসার জাহানারা আলম। সবশেষ জাতীয় দলে খেলেছেন 2023 সালের 12ই মে। টি-20 বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে লম্বা সময় ধরেছিলেন জাতীয় দলের বাইরে। ফেরার পর জানালেন দলের হয়ে নিজের সেরাটা দিতে চান তিনি। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে তার ভালো কিছু করার আশাবাদও জানান জাহানারা। বাংলাদেশ নারী দলের সবথেকে গতিময় পেস বোলার বলা হয় জাহানারা আলমকে। এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা, এবং আমরা এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, যেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি, সেই ক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে। ওমেন্স টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি। লর্ডস টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও 114 রানের বিশাল জয় পেল স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশরা 250 রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা 136 রানে অল আউট হয়ে গেলে জিতে যায় স্বাগতিকরা। 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গাস অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসে তিনি শিকার করেছেন 5 এবং প্রথম ইনিংসে নিয়েছেন 7 উইকেট। এ জয়ের মধ্যে দিয়ে 3 ম্যাচের টেস্ট সিরিজে 1-0-তে এগিয়ে গেল ইংলিশরা। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। দাবি আদায়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, কাল সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা। কোটা আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, মন্তব্য আইনমন্ত্রীর। মুষলধারার বৃষ্টিতে পানির নিচে বেশিরভাগ সড়ক, রাজধানী জুড়ে জলাবদ্ধতা, যান চলাচল ব্যাহত। বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্ভোগে বানভাসীরা। বৃষ্টি, বন্যা আর আন্দোলনের অজুহাত, কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, নাগালের বাইরে সবজি, মাছ, মাংস, ডিমের দাম।
এবং যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ বিএনপির নেতাকর্মীরা, সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।